মতপার্থক্য বিভেদের রূপ নিলে পরিণতি হবে ভয়াবহ, সতর্ক করলেন তারেক রহমান। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান। পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত, প্রথম দিনে 70 আপিল নিষ্পত্তি, প্রার্থিতা ফিরে পেলেন যারা আজাদ সহ 12। নির্বাচনে বিশেষ দলকে সুবিধা দেওয়ার পায়তারা চলছে, অভিযোগ নাহিদ ইসলামের। 2-1 দিনের মধ্যেই আসন সমঝোতার আশা। নির্বাচনে এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি, দেশ সংলাপে বিভিন্ন দলের নেতারা প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ। এবং পাইপলাইনে ফাটলের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট, বাল্ব পরিবর্তনের পরও স্বাভাবিক হয়নি সরবরাহ। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ রাতে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবারে থাকছে বিস্তারিত। মতপার্থক্য থাকলেও আলোচনা করে সমাধানের পথ খুঁজতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, মতপার্থক্য মতবিভেদের রূপ নিলে তার পরিণতি হবে ভয়াবহ, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে উল্লেখ করে তিনি বলেন, যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে, এতে দেশে পরিবর্তন আনা সম্ভব হবে। সাইফুল রিপনের প্রতিবেদন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পরদিন রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। এ সময় একে একে উপস্থিত সব সাংবাদিকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। শুভেচ্ছা বিনিময় শেষে উপস্থিত সিনিয়র সাংবাদিকদের বক্তব্য শোনার পাশাপাশি মাঠে কর্মরতদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির চেয়ারম্যান। রাষ্ট্র আমাকে কি দিল তা না, আমি রাষ্ট্রকে কি দিতে পারি, সেক্ষেত্রে হয়তো আমরা ধীরে ধীরে হলেও একটা বেটার অবস্থান গড়ে তুলতে পারব। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, সামনে দেশের অনেক কঠিন চ্যালেঞ্জ, মত পার্থক্য থাকলেও কোনোভাবেই বিভেদ তৈরির সুযোগ দেয়া যাবে না। 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। প্রিয় উপস্থিতিবৃন্দ, হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব, দল মত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটির অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। আসছে নির্বাচনে সরকার পরিচালনার দায়িত্ব পেলে তরুণ প্রজন্ম সহ সব শ্রেণী পেশার মানুষের কর্মসংস্থান সহ প্রত্যাশা পূরণের চেষ্টায় প্রত্যয় জানান সদ্য দায়িত্বপ্রাপ্ত বিএনপির চেয়ারম্যান। দেশে 20 কোটি মানুষের মধ্যে একটি বড় অংশ হচ্ছে তরুণ সমাজের সদস্য। এই তরুণ সমাজের সদস্যদেরকে বিভিন্নভাবে আমাদেরকে উপায় বের করতে হবে কিভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা, সেটি দেশের ভিতরে হোক, সেটি দেশের বাইরে হোক। আমরা যদি এটি সক্ষম না হই এই কাজটি করতে, তাহলে আমরা 5ই আগস্ট বলি, 90-এর আন্দোলন বলি, 1971 সালের স্বাধীনতা যুদ্ধ বলি, আমাদের মনে হয় খুব সম্ভবত প্রত্যেকটি প্রত্যাশা ধ্বংস হয়ে যাবে। বলেন, পরিবর্তন নিশ্চিত করতে প্রয়োজন গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা। অনেক বেগ হয়তো আসবে, অনেক কঠিন হবে, কিন্তু একটা সার্টেন টাইম পর পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। মানুষের চাওয়া পাওয়া রাজনৈতিক দলগুলোর আলোচনায় থাকা প্রয়োজন উল্লেখ করে তারেক রহমান বলেন, 22 জানুয়ারি থেকে দলের পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবে বিএনপি। আমরা 22 তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। তারেক রহমানের নেতৃত্বে উদার গণতান্ত্রিক ব্যবস্থা তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের মানুষ তারেক রহমানের দিকে বুক ভরা আশা নিয়ে তাকিয়ে আছে। আর সাংবাদিক নেতারা বলেন, ন্যূনতম ইতিহাসবোধ থাকলে কোনো রাজনৈতিক দলই আগস্ট পূর্ব সময়ের মতো সরকার চালাবে না। গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের জন্য জরুরি বলে মন্তব্য করেন তারা। সাইফুল রিপনের আরও একটি প্রতিবেদন। রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলেন বিভিন্ন গণমাধ্যমের কর্তা ব্যক্তিরা।
সমস্ত ব্যাপারে আমরা স্বাধীন সাংবাদিকতা এবং আমি নিজে ডেইলি স্টার আপনাকে সর্বরকম সহযোগিতা করব। সিনিয়র সাংবাদিকদের কারো বক্তব্যে ছিল মুক্ত স্বাধীন গণমাধ্যমের দাবি, কারো বক্তব্যে উঠে আসে নানা স্মৃতি। ম্যাডাম জিয়ার বন্দি জীবনে তিনি কিন্তু স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পাননি। তিনি প্রথম 2 বছর কোনো চিকিৎসার সুযোগই পাননি। আমি অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বিষয়ে একটা তদন্ত হওয়া দরকার। 5 আগস্টের পর সাংবাদিকতায় স্বাধীনতা এলেও নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়া যায়নি বলে উদ্বেগ প্রকাশ করেন গণমাধ্যমের প্রতিনিধিরা। বলেন, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা খুব জরুরি। মিডিয়া 2024-এর 5ই আগস্টের পর অনেকটাই স্বাধীন, অনেকটাই নিয়ন্ত্রিত এই কারণে বলছি, মব ভায়োলেন্সের কারণে আমরা অনেকটাই সাহসী হতে পারছি না। গণমাধ্যমের স্বাধীনতা জরুরি, গণতন্ত্রের জন্য এটা প্রয়োজন। জবাবদিহিতামূলক সাংবাদিকতা প্রতিষ্ঠায় আগামীতে বিএনপি বিশেষ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। 5ই আগস্টের আগ পর্যন্ত বিভিন্ন রেজিম যেভাবে সরকার চালিয়েছে বা সংবাদপত্রগুলো যেভাবে ব্যবহার করেছে, সেইটা দিন শেষ হয়ে গেছে। সভার শুরুতে স্বাগত বক্তব্যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে দেশের মানুষের নতুন আশা জেগেছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে একটা বেশ কঠিন সময়ে আমাদের নেতা জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। আশান্বিত হয়েছে এই জন্যেই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারবো। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিত করে তার সমাধানের মাধ্যমে কিভাবে ভারতের সঙ্গে কাজ করা যায় সেসব বিষয়ে আলোচনা হয়েছে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে। শনিবার বিকেলে বিভিন্ন দেশের কূটনৈতিক ও কয়েকটি দলের নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। বলেন, রাষ্ট্রদূতরা জানিয়েছেন তারেক রহমানের নেতৃত্বে নতুন দিগন্তের উন্মোচন হবে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন জানাচ্ছেন এনআই নাহিদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর শুক্রবার দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। শনিবার দুপুরে গুলশান কার্যালয়ে আসে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। এরপর ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, মিশর ও তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। বৈঠক শেষে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। বলেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করছেন কূটনীতিকরা। তারেক রহমান সাহেব দেশে আসার পরে একের পর এক সরকারের প্রতিনিধি ঢাকায় রাষ্ট্রদূতরা ওনার সাথে মিলিত হচ্ছেন, সাক্ষাৎ করতে আসছেন। এই আগ্রহ নিয়েই যে উনি আগামীতে এশিয়া প্যাসিফিকে একজন গুরুত্বপূর্ণ নেতা। জানান, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সম্পর্কের আরো উন্নতি হবে। স্বাভাবিকভাবে ওনার প্রতি যখন ইন্টারেস্ট আগ্রহ আছে, কিভাবে বাংলাদেশের সাথে মিলে আগামীর রাজনীতি আপনার রিজনে এবং ইন্টারন্যাশনালি আমরা এগিয়ে নিতে পারি। এছাড়া তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জমিয়াতুল উলামায়ে ইসলাম ও ইসলামী ঐক্যজোট নেতারা। জমিয়ত মহাসচিব বলেন, জোটকে ছেড়ে আসনের বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার না করে সমঝোতার আহ্বান জানিয়েছেন তারা। আর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিএনপির সঙ্গে কাজ করার কথা জানান ঐক্যজোট মহাসচিব। আমাদের আসনগুলোতে যে বিভিন্ন রকম সুবিধা অসুবিধা এগুলো নিয়ে আলোচনা হয়েছে, তিনি আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ অচিরেই তিনি এগুলো সলভ করবেন। বিএনপির সঙ্গে যদি আমরা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতির কল্যাণে কোথাও কোনো সমঝোতার সুযোগ হয়, সেটা হতে পারে। এর আগে বিকেলে গুলশান 2-এর 90 নম্বর সড়কে বিএনপির নির্বাচনী অফিসে কল সেন্টার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনী কার্যক্রমে প্রযুক্তির মাধ্যমে সহজে সংকট সমাধানে কাজ করবে এ অফিস। আজকে এখানে একটি কল সেন্টার করা হয়েছে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।
নানা নাটকীয়তার পর পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত করেছে কমিশন। আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত জানিয়েছে ইসি। এদিকে আপিল নিষ্পত্তির প্রথম দিনে 70টির মধ্যে 52টি আবেদন মঞ্জুর করে ইসি, সেই সঙ্গে 15টি আবেদন নামঞ্জুর এবং 3টি স্থগিত করা হয়। এর মধ্যে ঢাকা 9 আসনে তাসনিম জারা ও কক্সবাজার 2 এর জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ প্রার্থিতা ফিরে পেয়েছেন। আরও জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। শুক্রবার দিনব্যাপী নানা নাটকীয়তা চলে পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিতের বিষয়ে। সকালে কমিশনার আব্দুর রহমানেল মাসুদ নির্বাচন স্থগিতের বিষয়টি গণমাধ্যমকে জানালেও দুপুরে জনসংযোগ কর্মকর্তা জানান বিষয়টি সঠিক নয়। অবশেষে সীমানা সংক্রান্ত জটিলতায় আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। তথ্যগত অসম্পূর্ণতার কারণে এমনটি হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব। এখানে একটু তথ্যগত অসম্পূর্ণতা ছিল, সেজন্য আপনারা যে চিঠিটা পেয়েছেন সেটাই আর কি বহাল। আপাতত এরপরে কার্যক্রমকে স্থগিত রাখা হয়েছে পাবনা 1 আর 2 এর। এদিকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাদ পড়াদের প্রার্থিতা ফিরে পেতে আপিলের শুনানি শুরু হয়েছে। সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য কমিশনাররাও অংশ নেন। প্রথম দিনেই প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা এবং কক্সবাজার 2 আসনের জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ। নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে। ঢাকা 9 স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। কক্সবাজার 2 আসনের জামাত মনোনীত প্রার্থী এমপি প্রার্থী জনাব HM হামিদুর রহমান আজাদ সাহেবের আপিলটি আজকে মঞ্জুর করা হয়েছে। জাতীয় পার্টির 10টি বৈধ এবং 2টি বাতিল করা হয়। ইসলামী আন্দোলন, জাসদ, বাসদ, স্বতন্ত্র সহ বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়ন বৈধতা দেয় কমিশন। আমাদের থেকে নির্বাচন করার জন্য বৈধতা দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা নির্বাচন করব। সামান্য হলফনামা ত্রুটির জন্য সেটাকে বাতিল করা হয়েছিল, আজকে আমরা বৈধতা ফিরে পেয়েছি। 12টি আপিল জাতীয় পার্টির প্রার্থীরা করেছিলেন, এই 12টি আপিল আমরা শুনানি করেছি। নির্বাচন আপিল ট্রাইব্যুনালকে আমরা ধন্যবাদ জানাই। এই আপিল শুনানি চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 20 জানুয়ারি পর্যন্ত। 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছেন নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের অভিযোগ প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে, আর বিএনপি প্রার্থী বলছেন প্রশাসন নয় জনগণই ঝুঁকেছে বিএনপির দিকে। শনিবার সকালে প্রার্থীর চোখে নির্বাচনী পরিবেশ নিয়ে দেশ সংলাপে এইসব বলেন তারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি। দেশ এখন নির্বাচনমুখী। মনোনয়নপত্র যাচাই বাছাই বাদ পড়াদের আপিল আবেদনের শুনানি চলছে। আগামী 22 জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনের প্রচারণা। শনিবার সকালে প্রার্থীদের চোখে নির্বাচনী পরিবেশ শীর্ষক দেশ সংলাপের আয়োজন করা হয়। অংশ নেন নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন দলের প্রার্থীরা। এখানে শরীফ উসমান বিন হাদির জন্য সংলাপে উঠে আসে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ইস্যু। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেন এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি লেভেল প্লেইং ফিল্ড, যার দায় নির্বাচন কমিশনের। আমরা প্রায় 2টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেখেছিলাম উপসচিব লেভেলের, তারা রাস্তায় দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানানোর জন্য সেখানে গিয়েছে এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন। ফ্যাসিস্টের পক্ষের অনেককে কি করা হচ্ছে, সেখানে প্রমোট করা হচ্ছে, অথচ সাধারণ কাউকে তার ভয়েস রেজ করার সুযোগ দেওয়া হচ্ছে না। এটা আমি মনে করি দুর্ভাগ্যজনক। প্রার্থী যারা আছেন তাদের সবার জন্য সমান সুযোগ, সমান গণতান্ত্রিক পরিসর, গণতান্ত্রিক যে স্পেস, সেটা নিশ্চিত করতে হবে। তবে বিএনপি প্রার্থীর দাবি ভিন্ন। জনগণই বিএনপির দিকে ঝুঁকে গেছে। একটা চক্র নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। সবাই রাতারাতি রাজনীতিবিদ হতে চলেছেন। ফ্যাসিবাদীর পতন হয়েছে মানে সবাই মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার যোগ্য হয়ে গিয়েছেন। এই মানসিকতা আমাদেরকে সাফার করাবে, খুবই সাফার করাবে। মনে রাখা দরকার 2 দিন টেলিভিশনে চেহারা দেখালেই জনপ্রতিনিধি হওয়া যায় না। নির্বাচন এগিয়ে এলেও অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন প্রার্থীরা। ঝুঁকিপূর্ণ আসন নিয়েও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। আমার কোনো ভোটার বা কোনো সহযোদ্ধার যদি একটা মিনিমাম ক্ষতি হয়, সেই গ্লানি নিয়ে আমাকে সারাদিন বেঁচে থাকতে হবে, সারা জীবন বেঁচে থাকতে হবে। তো আমাদের যে ভোট কেন্দ্রগুলো দেখছেন, এটা নিয়ে আমরা এখনো শঙ্কিত। জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে এই মবের সংস্কৃতিকে লালন করা, যে কারণে আমরা বাধ্য হচ্ছি। চেয়েছিলাম ডেমোক্রেসি, পেয়েছি হচ্ছে মবক্রেসি।
সরকার, নির্বাচন কমিশন ভোটারদেরকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করা দরকার। আমি যেটা বলেছি, আগামী নির্বাচন যদি কোনো কারণে প্রশ্নবিদ্ধ হয়, পরবর্তী পার্লামেন্ট প্রশ্নবিদ্ধ হবে। 2-1 দিনের মধ্যে 11 দলীয় জোট 300 আসনের প্রার্থী ঘোষণা করবে বলে জানান এনসিপি নেতা ত্রাণকর্তা বিএনপি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। 2-1 দিনের মধ্যে জামায়াত ইসলামী সহ জোটের অন্যান্য দলের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে মতবিনিময়কালে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে নিজেদের অনাস্থাও জানান তিনি। জান্নাতুল মোহনার প্রতিবেদন। শনিবার দুপুরে রাজধানীর অভিজাত হোটেলে ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেন জাতীয় সিটিজেন পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, বৈঠকে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আলোচনা হয়েছে। কিভাবে লেভেল প্লেইং ফিল্ড থাকতেছে কি থাকতেছে না, বা আমরা যে নির্বাচনের মাঠে যাচ্ছি সেখানে আমরা কোন ধরনের বাধার সম্মুখীন হচ্ছি। আমরা 2-1 দিনের মধ্যে জামায়াত ইসলামী সহ জোটের অন্যান্য দলের সঙ্গে সমঝোতা চূড়ান্ত হবে বলেও জানান তিনি। আগামীকাল বা পরশুর মধ্যে আমরা হয়তো ঘোষণাটা আসবে, অন্তত এনসিপির জায়গা থেকে আমরা কত আসনে করতেছি এই জোটে সেটা আমরা পরিষ্কার করে দেব। বিশেষ একটি দলকে সুবিধা দিতে প্রশাসনকে সিগন্যাল দেওয়া হচ্ছে এমন অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, বিএনপির জোটের চাইতে এগিয়ে জামাত এনসিপি জোট। আমাদের নির্বাচনী যেই। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মিরপুর রোডের গণভবন এলাকায় বিস্ফোরিত গ্যাস লাইনের ক্ষতিগ্রস্ত বাল্বটি পরিবর্তন করা হয়েছে, তবে গ্যাসের স্বল্প চাপ কাটতে আরো সময় লাগবে। এদিকে এখনো ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউ মার্কেট, হাজারীবাগ, গাবতলী সহ আশপাশের এলাকায় একেবারেই গ্যাস নেই। তিতাস কর্মকর্তারা জানাচ্ছেন, ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে। আরো জানাচ্ছেন ঝর্ণা রায়। মোহাম্মদপুরের কলেজ গেট এলাকা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কিছুদিন ধরে গ্যাসের চাপ কম থাকলেও 2 দিন ধরে একেবারেই নেই। রান্না বান্নার সমস্যা হইতেছে, মানুষ ঠিক মতো খাইতে পারতেছে না, তারপরে অফিস যাওয়ার টাইমে গ্যাস পাইতেছে না, এই অবস্থার ভিতরে আছে। একবার রোডে গ্যাস নাই, 12 রোডেও গ্যাস নাই। রান্নাবাড়ির সমস্যা, আমাদের কাজে দেরি হয়ে যায়, ম্যাডামরা ছাড়ে না সহজে। পাইপলাইনে গ্যাস না থাকার চাপ পড়েছে এলপি গ্যাসের উপরে। সারাদিনে একটা গ্যাস দেয়, ওটা দিয়ে এই চুলা জ্বলাই ওই চুলা জ্বলাই এরকম করি, দিনে একটা দিবে, তার বেশি দেবে না। দাম হচ্ছে আপনার ওই কোম্পানির যে দাম 1335 টাকা, এটা নেয়। আর যদি বাইরের থেকে কিনতে যায় তাহলে ধরেন যে দাম নেবে 2200, তো 2200 দিয়ে নিয়ে ধরেন লোক পুষে ব্যবসা হবে না। শুধু মোহাম্মদপুরই নয়, ধানমন্ডি, শ্যামলী, নিউ মার্কেট, আজিমপুর, লালবাগ, হাজারীবাগ, গাবতলী, মিরপুর এলাকায় গ্যাস না থাকার কথা জানিয়েছেন স্থানীয়রা। আগে এত ছিল না, আগে ছিল বাট এত ছিল না, বাট রিসেন্টলি একদমই নাই। 3 দিন আগে তাও আসতো, একটু করে আসতো, আবার অফ হয়ে যেত, দেখা গেলো ফায়ার অফ হয়ে যেত। আগুন দিলেও কিছুক্ষণ পর চুলা এমনি অফ হয়ে যেত, গ্যাস একটু একটু করে বেরিয়ে থাকতো। মিরপুর রোড এলাকায় সরবরাহ লাইনের ভাল্ব ফেটে যাওয়ায় সংকট বেড়েছে বলে জানিয়েছে বিতরণকারী সংস্থা তিতাস। কর্মকর্তারা জানান, এরই মধ্যে ভাল্ব প্রতিস্থাপন হওয়ায় ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। আমিনবাজারে একটা আমাদের সমস্যা হয়েছিল, একটা লিকেজ হয়েছিল নদীর নিচে। ওই লিকেজটা মেরামত করতে যেয়ে কিছু পাইপে পানি ঢুকে গেছে। এই পানিগুলোকে বের করতে আমাদেরকে প্রেশার দিতে হচ্ছে, বাড়াতে হচ্ছে। এখন ঢাকায় প্রেশার বাড়াতে যেই দেখা যাচ্ছে যে পুরনো ভাল্বগুলো ডিস্টার্ব করছে, যেগুলো অনেকগুলা, যেমন এই ভাল্বটা এটা একদম ফেটে গেছে, ভাল্বটা পুরোটাই, যাদের পুরো ভাল্বটাই চেঞ্জ করতে হয়েছে। যেহেতু ঢাকার নেটওয়ার্কটা আসলে ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক, একটা লাইনের সাথে আরেকটা লাইনের কানেকশন আছে ঢাকার, তাহলে আমাকে বেশ কয়েক এলাকা জুড়ে ভাল্ব বন্ধ করে এই এলাকাটাকে গ্যাস শূন্য করতে হয়েছে। এর আগে তুরাগ নদের তলদেশ দিয়ে যাওয়া গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ তৈরি হয়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তিতাস জানায়, রোববার জাহাজের নোঙরের আঘাতে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি। অন্তর্বর্তী সরকার জুলাই হত্যার বিচারে অনীহা দেখাচ্ছে বলে অভিযোগ করে সংগঠনটি। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে স্বজন হত্যার বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। তারা বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়ে অন্যায় জুলুমের অবসান ঘটিয়েছে, স্বৈরাচার মুক্ত করেছে, সেই শহীদদের অধিকার এখনো প্রতিষ্ঠা হয়নি। অনেকে এখনো যথাযথ স্বীকৃতিও পাননি। শহীদ ও আহতদের পরিবারকে সরকার আইনি সহায়তা দিতে ব্যর্থ বলেও অভিযোগ করেন তারা।
আমাদের ছেলেরা যেভাবে দেশের জন্য রক্ত দিয়ে একটা সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য যেভাবে চাচ্ছিল, আমরা সেই রকম কিছুই পাচ্ছি না। সারা বাংলাদেশের শহীদ পরিবার কোনো মানুষের কাছে অপমানিত, লাঞ্ছিত, হয়রানি, হামলা মামলা শিকার যেন না হয়। রক্তের উপরে দাঁড়ায় আসা বসলো, কিন্তু এখনো কোনো বিচার করে নাই, কোনো আমরা বিচার পাই নাই আমাদের ছেলেদের হত্যার। আগামীর বাংলাদেশে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর দক্ষিণ আগ্রাবাদে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের গৃহকর্ত্রীকে ফ্যামিলি কার্ড, গ্রামীণ পুরুষদের জন্য ফার্মার কার্ড দেওয়া হবে জানিয়ে খসরু বলেন, দায়িত্ব নেওয়ার 18 মাসে দেশ বিদেশে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। স্বার্থ নিয়ে বাংলাদেশ চলবে না, আমাদের স্বার্থ আমাদের জন্য। এইভাবে বাংলাদেশ আগামী দিনে চলবে। গর্বিত জাতি হিসাবে পুরুষ মহিলা সবাই সমানভাবে চলতে হবে। জাতি হিসাবে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে স্বাধীন সার্বভৌম দেশ আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেখানে আমাদের অবস্থান অটুট থাকবে। একীভূত 5 ব্যাংকের উপর আস্থা ফিরিয়ে আনা প্রথম অগ্রাধিকার বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আন্তর্জাতিক ফাইন্যান্স ও ব্যাংকিং কনফারেন্সে কথা বলেন তিনি। গভর্নরের আশা, নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রতি আস্থা ফিরবে আমানতকারীদের। শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে শৃঙ্খলায় আনতে ইসলামিক ব্যাংকিং আইনের খসড়া ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে বলেও জানান তিনি। My first priority is ensuring the safety and security and the trust, re-earning the trust of the depositors in Islamic banking. The 5 Islamic banks that we have merged together, it's an effort to rebuild and reconstitute a new system.